সো লাইন কোডিংয়ের স্কিমগুলো দেখবো, একটু প্র্যাকটিস করব, এবং সেই সাথে হচ্ছে আমরা এরপরে যে লেসন টুটা আমাদের সিলেবাসে আছে, তবে আমি হচ্ছে এই যে পালস কোড মডিউলেশন আর হচ্ছে ডেল্টা মডিউলেশন, এই দুইটা টপিক হচ্ছে আমি বাদ রাখছি। আমি হচ্ছে ট্রান্সমিশন মোড থেকে কোয়েশ্চেন করব, আর হচ্ছে এইখানে লাইন কোডিং স্কিমগুলো থেকে কোয়েশ্চেন করব। তো লাইন কোডিং স্কিম হচ্ছে লাস্ট দিন যারা ক্লাসে ছিলেন, লাইন কোডিং স্কিমের হচ্ছে কয়েকটা একটু শুরু করছি, বাট আমি একটু শুরুর থেকেই ধরি। তো প্রথমত হচ্ছে এখানে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে লাইন কোডিং কেন কাজে লাগে। প্রথমত হচ্ছে আমাদের একটা ডিজিটাল ডেটা থাকে ডিভাইসে, সেই ডিজিটাল ডেটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। ঠিক আছে, ডিজিটাল ডেটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি, করে হচ্ছে সেটা এনকোড করে ডিজিটাল ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, এবং একটা লিঙ্কের মাধ্যমে সিগন্যালটা একটা ডিকোড হয়ে তারপরে রিসিভার এন্ডের ডিজিটাল ডেটা হিসেবে রিসিভড হয়। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন সেই জিনিসটা কয়েকভাবে হইতে পারে। সেটা হচ্ছে কি, যে একটা সিগন্যাল, একটা আমি ডেটা আছে আমার কাছে, একটা ডেটা এলিমেন্ট কি হতে পারে, একটা বিট হইতে পারে 1 0 1। তো এরকম একটা বিটকে আমি একটা সিগন্যাল এলিমেন্ট একটা ওয়েভ দিয়ে বুঝাইতে পারি। যেমন 1 দিয়ে বুঝাইলাম যে লেভেল এরকম, বিটের লেভেল এখানে, সিগন্যালের লেভেলটা আমি কমাই দিলাম, 0 দিয়ে আমি সিগন্যালের লেভেলটা বাড়াই দিলাম, আবার 1 দিয়ে কমাই দিলাম। সো এইভাবে করে একটা ডেটা এলিমেন্ট দিয়ে আমি একটা সিগন্যাল এলিমেন্ট বুঝাইতে পারি। আবার আমি হচ্ছে একটা ডেটা এলিমেন্ট দিয়ে দুইটা সিগন্যাল এলিমেন্ট দিয়েও বুঝাইতে পারি। মানে আমি একটা যে 1 আছে, সে একটা 1কে আমি আহ, শুরু করব হচ্ছে লেভেল 1 দিয়ে, বাড়ায় লেভেল 2 করে দেব। 0কে আমি হচ্ছে এরকম আরেকটা প্যাটার্ন দিয়ে মাঝে, মানে আমি হচ্ছে মাঝের সিগন্যাল দুইবার, দুই রকম লেভেলের সিগন্যাল থাকবে একটা ডেটা এলিমেন্টের জন্য। তারপরে একটা দুইটা ডেটা এলিমেন্ট আছে, দুইটা অর্থাৎ দুইটা বিট আছে, 1 1 আছে অথবা 0 1 আছে, সেটার জন্য আমি যে কোনো একটা সিগন্যাল লেভেল ইউজ করব। হ্যাঁ, তো সো এরকম সিগন্যাল লেভেলটা হতে পারে, আমি ধরেন যদি আমি 4টা লেভেল রাখি, 4টা লেভেল রাখলে আমি হচ্ছে দুইটা বিটের জন্য সব রিপ্রেজেন্টেশন করতে পারি। সো 0 1 দিয়ে 0 0 মানে হচ্ছে একদম লেভেল 1 ধরলাম, বা 0 1 তারপরে লেভেল 2 ধরলাম, 1 0কে ধরলাম হচ্ছে লেভেল 3, তারপরে 1 1কে ধরলাম লেভেল 4। এভাবে করে আমি 4টা নাম্বারকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছি 2 বিটের। আবার হচ্ছে আমি এরকম ফ্র্যাকশন হিসেবেও নিতে পারি, যে 4টা ডেটা এলিমেন্ট আছে, 4টা বিট আছে, সেই 4টা বিটকে আমি রিপ্রেজেন্ট করবো 3টা সিগন্যাল এলিমেন্ট দিয়ে। ঠিক আছে, সো এরকম 4 রকমভাবে সিগন্যাল এলিমেন্টকে ডেটা এলিমেন্ট এর সাথে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেই অনুযায়ী রেশিও দেওয়া যায়। সো 1/1 হলে সেটা আমি রেশিও ধরলাম 1, 1 ডেটা এলিমেন্ট 2 সিগন্যাল এলিমেন্ট হলে সেটা রেশিও ধরলাম 1/2, অর্থাৎ হাফ। তারপরে হচ্ছে দুইটা ডেটা এলিমেন্ট একটা সিগন্যাল এলিমেন্ট থাকলে আর হচ্ছে 2। এই ক্ষেত্রে হচ্ছে আবার এই যে দেখেন 4 ডেটা এলিমেন্ট ডিভাইড বাই 3 সিগন্যাল এলিমেন্ট 4/3। আচ্ছা, তো এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু আপনারা দেখে রাখবেন। এটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা সিগন্যালের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ডেটা এলিমেন্ট থেকে এনকোড করে সিগন্যাল এলিমেন্টে কনভার্ট করা হয়েছে। তো এইখানে ডেটা এলিমেন্টের যে বিট রেট, সেই বিট রেটটা দেয়া আছে, অর্থাৎ কয়টা বিট করে আসতেছে। ঠিক আছে, ডেটা এলিমেন্টের থেকে কয়টা বিট আসতেছে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে আমার অ্যাভারেজ ভ্যালু অফ দ্য বড রেট ইফ সি ইজ বিটুইন 0 and 1। এখন আমার এই সিগন্যাল লেভেলে কনভার্ট হবে। সিগন্যাল লেভেলে কনভার্ট হওয়ার সময় আমার সিগন্যাল লেভেলে যে রেটটা, সেই রেটটাকে হচ্ছে বলা হয় বড রেট অথবা সিগন্যাল রেট। এটা হচ্ছে, এগুলো অবশ্য গত ক্লাসে আমি যারা ছিলেন তারা একটু পাইছেন। সো এই জিনিসটায় কনভার্ট করব, সিগন্যাল রেটে কনভার্ট করব, ডেটা রেট থেকে আমি ডেটার বিট রেট থেকে আমি সিগন্যাল রেটে কনভার্ট করব। সেক্ষেত্রে আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে C × N × 1/R। সো দেখেন, আমাকে বলাই হয়েছে একটা সিগন্যাল এলিমেন্ট থেকে একটা ডেটা এলিমেন্ট হবে। সো এই যে এই অনুযায়ী একটা সিগন্যাল এলিমেন্ট থেকে যদি একটা ডেটা এলিমেন্ট হয়, আর হচ্ছে 1। যদি হচ্ছে এরকম বলে দিত যে 4টা ডেটা এলিমেন্ট থাকবে, এর থেকে 3টা সিগন্যাল এলিমেন্ট কনভার্ট হচ্ছে, তাহলে 4/3। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন, আর এর ভ্যালু কখন কি হয়।
তারপরে হচ্ছে ইফ দ্য বিট রেট ইজ 100 kbps হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য বড রেট ইফ সি ইজ বিটুইন 0 and 1। সো আমার এন দেওয়া আছে, এন হচ্ছে 100 kbps, আমি এটাকে বিপিএসে কনভার্ট করে নিলাম, আর এর ভ্যালু বসাইলাম, এবং সি সি এর ভ্যালুটা হচ্ছে আমার, তাইলে 1 আর 0 যেহেতু আছে তাহলে আমার পার সিগনালে কয়বার ট্রানজিশন করতে হচ্ছে, ঠিক আছে, 0 আর 1 এর ভিতরে কয়বার ট্রানজিশন করতে হচ্ছে। সো 0 আর 1 এর ভিতরে আমার অ্যাভারেজ ভ্যালু তাহলে হাফ, কারণ যেহেতু আমার দুইটা ভ্যালু আছে, সো আমার প্রতি সিগন্যালের ক্ষেত্রে আমার হাফ প্রবাবিলিটি থাকে, তাই না, যে আমার হচ্ছে এটা ইয়ে করতে হবে, মানে এটা ট্রানজিশন করতে হবে কি হবে না সেটার একটা হাফ প্রবাবিলিটি থাকে। ওকে, তো আমরা হচ্ছে সেই সূত্র অনুযায়ী বসে বড রেট বা সিগন্যাল রেটটা বের করে ফেললাম। আচ্ছা, তো এখন এই প্রবলেমটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, যদিও আরও আমরা হচ্ছে যদি একটা সিগন্যাল সেন্ড করি এরকম, সো আমার হচ্ছে একটা টাইম পিরিয়ড আছে, হ্যাঁ, আমি হচ্ছে একটা টাইম পিরিয়ড ধরে এই লেভেলে যদি সিগন্যালটা রাখি, তাহলে রিসিভিং এন্ড এই টাইম পিরিয়ড অনুযায়ী মিলায় দেখবে যে এত টাইম পিরিয়ড অনুযায়ী সিগন্যাল লেভেল 2-তে ছিল, ধরলাম এটা লেভেল 2 উপরেরটা আর নিচেরটা হচ্ছে লেভেল 1, তো এত টাইম পর্যন্ত লেভেল 2-তে ছিল, তাহলে হচ্ছে সে 1 বুঝাইছে, এবং এই টাইম পিরিয়ডটার পর সে লেভেল 1-এ নিয়ে গেছে, অর্থাৎ এই টাইম পিরিয়ডটুকু সে 0 বুঝাইছে। আবার এখানে এরকম ডাবল টাইম পিরিয়ড, মানে অর্থাৎ একটা কিছু সময় কিছু সময় ভোল্টেজ রাখছে, আবার তারপরে আরও কিছু সময় এক্সট্রা ভোল্টেজ রাখছে, মানে ডাবল একটা টাইম পিরিয়ডের সময় মতো সে ভোল্টেজ লেভেল 2-তে রাখছে, সুতরাং দুইটা 1 বুঝাইছে। সো এইভাবে করে একটা মিনিং হিসাবে একটা সিগন্যাল সেন্ড করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে সেন্ডার এন্ডে যে ডিভাইসের যে ক্লক আর রিসিভিং এন্ডের যে ডিভাইসের ক্লক, সেই দুইটা ক্লক হচ্ছে সিঙ্ক্রোনাইজ না। রিসিভিং এন্ডের ক্লকটা হচ্ছে ফাস্ট যাচ্ছে, সো টাইম পিরিয়ড দেখেন মিলতেছে না। সো ওর টাইম পিরিয়ড হচ্ছে একটা টাইম পিরিয়ড ধরতেছে যে এই টাইম পিরিয়ড ধরে আমি ভোল্টেজ পাঠাচ্ছি, বাট ও হচ্ছে তা সেই টাইম পিরিয়ডটাকে আরও ছোটো হিসাবে একটা লেংথে ধরতেছে। সো তখন একটা সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম দেখা দেয়। তখন এইরকম বিটস যেগুলো যায় সেই বিটসগুলো এখানে এভাবে আসতেছে, অর্থাৎ এই টাইম পিরিয়ড পার করে পরের টাইম পিরিয়ডেও এইখানে ভোল্টেজ হাই পাচ্ছে। সো এই টাইম পিরিয়ড যখন ভোল্টেজ হাই পাচ্ছে তখন সে ধরে নিচ্ছে যে তাহলে এইখানে মানে দুইটা 1 বিট, এখানে হচ্ছে একটা 1-0 আর এখানে হচ্ছে দুইটা 1-1, ঠিক আছে। সো এটা একটা মেজর ইস্যু, এবং লাইন কোডিং স্কিমগুলো কীভাবে এটা হ্যান্ডেল করে সেই জিনিসগুলো আমরা দেখব। তো এখানে একটা ম্যাথ আছে, যদি হচ্ছে রিসিভার ক্লক 1.1% ফাস্টার হয়, তাহলে হচ্ছে কত ডেটা রেট হচ্ছে যদি 1 kbps হয়, তাহলে কতগুলা বিট যাবে, এক্সট্রা যাবে পার সেকেন্ডে। তাহলে আমরা হচ্ছে 1000 বিট যদি সেন্ড করে 1 সেকেন্ডে, তাহলে 1000-এর সাথে যদি 1000-এর 0.1% করলে 1 বিট আসে, সো এক বিট এক্সট্রা যাবে, এক বিট এক্সট্রা গেলে তাহলে 1001 বিটস রিসিভ করবে, একটা এক্সট্রা বিট যাবে। এমবিপিএসে করলে সেমভাবে আমি যদি 1 মিলিয়ন, মানে 1 এমবিপিএস আসলে 1 মিলিয়ন হয়ে যায়, সো 1 মিলিয়নের যদি 0.1% করি তাহলে 1000 এক্সট্রা বিট আসে, সো 1000 সহ 1 মিলিয়ন 1000 বিট রিসিভ হবে। তো লাইন কোডিংয়ের এই স্কিমগুলো আছে, লাইন কোডিংয়ের স্কিমগুলোর মধ্যে আমি মাল্টি লেভেলটা বাদ দিয়ে যাব, মাল্টি লেভেলটা স্কিপ করে যাব, বাকি এই চারটা হচ্ছে আমরা দেখব। তো প্রথমত হচ্ছে ইউনিপোলার এনআরজেড, ইউনিপোলার নন রিটার্ন টু জিরো। নন রিটার্ন টু জিরো অর্থ বোঝায় যে এইখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা সবসময় হচ্ছে এই ইয়ের মধ্যে চেঞ্জ হবে, এই যে টাইম পিরিয়ডের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই গ্যাপটার মধ্যে ভোল্টেজটা, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটার মধ্যে ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এই টাইম পিরিয়ডটা যাওয়ার পরে চেঞ্জ হবে, আবার মাঝে মধ্যে সেমও থাকতে পারে, তবে এই টাইম পিরিয়ডের মাঝে কোনো চেঞ্জ হবে না। ইট ইজ কল্ড এনআরজেড বিকজ দ্য
Signal does not return to 0 at the middle of the bit. ঠিক আছে? সো ইউনিপোলার এনআরজেড এর কনসেপ্টটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমার 1 থাকলে আমি ভোল্টেজ দিব, 0 থাকলে ভোল্টেজ দিব না। ঠিক আছে? সো পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে বিট 1, 0 ভোল্টেজ মানে হচ্ছে বিট 0। ঠিক আছে? সো এরকম হচ্ছে আপনাকে যদি একটা বিট স্ট্রিম দিয়ে দেয়, আপনি সেটার আশা করি এরকম একটা ডিজিটাল ওয়েভের একটা এরকম ডায়াগ্রাম আঁকতে পারবেন আশা করি। তো এরপরে আসতেছে হচ্ছে পোলার এনআরজেড। পোলার এনআরজেড এর মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে এনআরজেড এল, একটা হচ্ছে এনআরজেড আই। এনআরজেড এল এর মধ্যে যেটা হয় যে আচ্ছা, এই টপিকগুলো আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ হচ্ছে এইগুলো লাস্ট ক্লাসে কিছুটা দেখাইছি। আচ্ছা, সো এনআরজেড এল এ যেটা হচ্ছে, এনআরজেড এল এর বিষয়টা হচ্ছে যে ভোল্টেজের লেভেলের উপরে বেস করে আমার ভ্যালু ঠিক হবে, অর্থাৎ এই ভোল্টেজের ভ্যালু ঠিক হবে। অর্থাৎ 0 থাকলে ধরলাম আমি ভোল্টেজের লেভেল হচ্ছে 2, এবং 1 থাকলে ভোল্টেজের লেভেল 1। আবার 0 আছে তাই ভোল্টেজ লেভেল 2, আবার এখানেও ভোল্টেজ লেভেল 2, আবার হচ্ছে 1 বিট থাকলে হচ্ছে ভোল্টেজ লেভেল 1। সো আমি হচ্ছে জাস্ট ভোল্টেজের লেভেল উপর নিচ করে করে আমি যা ফিক্স করে রাখবো যে এই বিট আসলে এই লেভেলে যাবে ভোল্টেজ। ঠিক আছে? এটা হচ্ছে এনআরজেড এল। এনআরজেড আই এ কী হয়? এনআরজেড আই এ জিনিসটা ডিফারেন্ট। এনআরজেড আই এ হচ্ছে বুঝে যদি নেক্সট বিটটা 1 হয় তাইলে আমি মাঝে ভোল্টেজটা চেঞ্জ করে দিব। তারপরে এখানে দেখেন যেমন পরের বিটগুলো 0 0, তাহলে আমি ভোল্টেজটা চেঞ্জ করলাম না। এখানে এই যে নেক্সট বিটটা 1, তাহলে আমি ভোল্টেজটা চেঞ্জ করে দিব। তারপরে আবার নেক্সট বিটটা 1, ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করে দিব। নেক্সট বিটটা 1, ভোল্টেজ লেভেল চেঞ্জ করে দিব। ঠিক আছে? সো এটা হচ্ছে এনআরজেড এল, এনআরজেড আই। পোলার আরজেড এর বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আমি এরকম দুইটা লেভেল ইউজ করি ভোল্টেজের। তবে আরজেড মানে হচ্ছে রিটার্ন টু 0। সো রিটার্ন টু 0 কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমি এই যে টাইম পিরিয়ডের মাঝেও আমি ভোল্টেজ ট্রানজিশন করতে পারি। এনআরজেডগুলোতে আমি টাইম পিরিয়ডের মাঝে কখনো ভোল্টেজ 0-তে নিব না বা চেঞ্জ করবো না। এটা সবসময় হচ্ছে টাইম পিরিয়ডের মাঝখানে, একটা টাইম পিরিয়ড শেষ হয় আর একটা টাইম পিরিয়ড শুরুর মাঝে, এই পার্টটার মধ্যে সবসময় ট্রানজিশন হবে। আচ্ছা, তো এরপরে আসতেছে বাইফেজ ম্যানচেস্টারে যেটা হয় যে আমার হচ্ছে এরকম এখানে হচ্ছে আমার আরজেড অর্থাৎ পোলার আরজেডের কনসেপ্টটা আর হচ্ছে এনআরজেড এল, এই দুইটা কনসেপ্ট কম্বাইন করা হয়। এই দুইটা কনসেপ্ট কম্বাইন করে আমার হচ্ছে ম্যানচেস্টার স্কিম আসতেছে। ম্যানচেস্টার স্কিমের দেখেন প্যাটার্নটা একদম ফিক্সড। আমার হচ্ছে টাইম পিরিয়ডের মাঝে একটা ভোল্টেজ ট্রানজিশন হবে, তবে ট্রানজিশনটা এমন হবে 0 থাকলে হচ্ছে সে ভোল্টেজ লেভেল 2 দিয়ে শুরু করবে, 2 দিয়ে শুরু করে মাঝে টাইম পিরিয়ডের মাঝে সেটাকে 1 করে দিবে। অর্থাৎ এই যে এরকম একটা প্যাটার্ন হবে। এবং 1 থাকলে সে হচ্ছে ভোল্টেজ লেভেল 1 দিয়ে শুরু করে বাড়ায় 2 করে দিবে। তারপর আবার 0 থাকলে 2 থেকে 1 করে দিবে। 0 আবার 0 আছে দেখেন। সো 0-র পরে আবার যখন 0 আসে সে কী করবে? সে মাঝের এই টাইম পিরিয়ডের গ্যাপটার মধ্যে আবার সে ভোল্টেজ লেভেলটাকে 2-তে নিবে, যাতে এই 0 এর বিটটা পাস হওয়ার সময় সে 2 থেকে আবার 1 করতে পারে। অর্থাৎ 0 থাকলে সবসময় এরকম প্যাটার্ন সে শো করবে মাঝখানে, 1 থাকলে এই নিচে থেকে উপরে উঠবে। ঠিক আছে? এরপরে আসতেছে বাইফেজ ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। সো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের বিষয়টা হচ্ছে উপরে যে ম্যানচেস্টারটা দেখছি ওটার থেকে একটু ডিফারেন্ট। এভাবে আমার নেক্সট বিট যদি 1 হয় তাহলে সে টাইম পিরিয়ডের মাঝের এই গ্যাপটার মধ্যে একটা ট্রানজিশন করবে। তো এটার একটা এক্সাম্পল যদি দেখি, আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি, এই টপিকটা ভালোভাবে বোঝার জন্য আপনারা একটু বইটা দেখবেন। ঠিক আছে? বইয়ের থেকে খুব বেশি ডিটেলসে আমি কোনো যাব না বা এক্সট্রা কোনো কিছু পড়তে বলতেছি না, জাস্ট এই টপিকগুলোই। এই যে বাইফেজ ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এই যে ডেটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং, এটা আমাদের বিএলসিতে দেওয়া আছে।
বিএলসিতে একদম টপে দেয়া আছে নাম, ঠিক আছে। সো আমি এটা কোনো এক্সট্রা টপিক পড়ার জন্য না, আপনার সিলেবাসে যে টপিকটা আছে সেটাই ভালোভাবে বুঝবেন, সেটার জন্য আমি সাজেস্ট করব এই বইয়ে চলে যাবেন। সো বাইফেজ, এই যে এখানে হচ্ছে সব কয়টা এক্সপ্লেনেশন আছে, এটা যদি একটু পড়ে দেখেন, কারো যদি বুঝতে অসুবিধা হয় এই জায়গাটা পড়ে দেখলে আপনার জিনিসটা খুবই ইজি হয়ে আসবে। এনআরজেড আই, তারপরে রিটার্ন টু জিরো, কোনটা রিটার্ন টু জিরো, বাই ফেজ, ম্যানচেস্টার অ্যান্ড ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এবং লাস্টলি হচ্ছে বাইপোলার। ঠিক আছে, এই জিনিসগুলো একটা প্রপারলি এক্সপ্লেন করা যে কোনটা আসলে কি ডিফারেন্স, কার সাথে কি ডিফারেন্স। তো এরপরে চলে আসি হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তাহলে কি হবে, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে হচ্ছে আমার এই ছবিটা দেখলে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এই যে যদি এই বিটটা জিরো থাকে, দেখেন এইখানে হচ্ছে এই বিটটা যদি জিরো থাকে তাহলে হচ্ছে আমি মাঝে একটা ট্রানজিশন করব, অর্থাৎ এই এই টাইম পিরিয়ডটা শুরু হওয়ার আগে আমি ভোল্টেজের সিগনালে একটা ট্রানজিশন করব। তারপরে দেখেন নেক্সট বিটটা যদি ওয়ান হয় আমি কোনো ট্রানজিশন করব না। এই যে মাঝে কিন্তু কোনো ট্রানজিশন করি নেই, মাঝখানে ট্রানজিশন হবে, কিন্তু মানে হচ্ছে টাইম পিরিয়ডের মধ্যখানে ট্রানজিশনটা হবে, তবে দুইটা ডিফারেন্ট টাইম পিরিয়ডের মাঝে এই জায়গাটায় কোনো ট্রানজিশন হবে না, এই যে যেখানে ডট ডট ডাকটা দেয়া। তারপরে আবার এখানে দেখেন নেক্সট বিটটা জিরো আছে, তখন আবার ঠিকই একটা ট্রানজিশন হবে। সো আবার জিরো আছে, তাহলে এই যে মাঝখানে এই যে এই ডট ডট এটার উপর দিয়ে একটা ট্রানজিশন হবে, ঠিক আছে। সো ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে টাইম পিরিয়ডের মাঝে কেন ভোল্টেজের ট্রানজিশনটা করা হয়। ট্রানজিশনটা করার কারণ হচ্ছে যে এই আমরা শুরুতে একটা প্রবলেম দেখছিলাম যে সিঙ্ক্রোনাইজেশনের ঝামেলা হয়। সো এই সিঙ্ক্রোনাইজেশনের ঝামেলাটা আমি যখন একদম ফিক্সড টাইম পিরিয়ড ধরে ধরে এরকম শিফট করি ভোল্টেজ, তখন দেখা যায় কি যে এরকম সিঙ্ক্রোনাইজেশনের ঝামেলা হয়। তবে আমি যদি এইটা অ্যালাউ করি যে টাইম পিরিয়ডের মধ্যখানে, অর্থাৎ একটা বিট ট্রান্সফারের মধ্যখানেই একটা ভোল্টেজ সিগন্যাল ট্রানজিশন হইতে পারবে, সেই ক্ষেত্রে যেটা হয় যে যে আহ, সেই ক্ষেত্রে যেটা হয় যে এই যে সিঙ্ক্রোনাইজেশনের যে ইস্যুটা হয়, সিঙ্ক্রোনাইজেশনের যে সমস্যাটা হওয়ার কথা সেই জিনিসটা হয় না, কারণ এটা তো মাঝখানেও ট্রানজিশন হচ্ছে। সো এই ট্রানজিশনের একটা প্যাটার্নের উপরে বেস করে জিনিসটা আহ, মানে জিনিসটা হচ্ছে মেসেজটা হচ্ছে রিসিভ হয়। সো আপনি এই সিঙ্ক্রোনাইজেশন ভোল্টেজের যখন চেঞ্জের প্যাটার্নটা সে অবজার্ভ করে, সেটা ক্লকের তখন যাই হোক, তখন সেই বিটটা কোন বিট আসতেছে সেটা পাওয়া যায়। তো এরপরে আসি হচ্ছে বাইপোলার। বাইপোলারের আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে এএমআই অ্যান্ড সুডো টার্নারি। এই জিনিসগুলো হচ্ছে বাইপোলারের স্কিম দুইটা হচ্ছে এখান থেকে বেটার বোঝা যায়। সো বাইপোলার স্কিমগুলোতে হচ্ছে তিনটা লেভেল ইউজ করি আমরা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভটা হচ্ছে একদম লিটারেলি নেগেটিভ হয় না, এটা আসলে মানে আমরা ধরে নিই যে এটা একটা নেগেটিভ ভোল্টেজ। সো এএমআইটা কিভাবে কাজ করে? The word mark comes from telegraphy and means one, so AMI means alternate one inversion. আচ্ছা, অর্থাৎ জিরো থাকলে আমি সবসময় ভোল্টেজ জিরোতে রাখবো, ওয়ান আসলে আমি একবার পজিটিভে যাব, জিরো আসলে আবার জিরো করে দিব, সবসময় জিরোতে সবসময় জিরোই থাকবে, তবে ওয়ান আসলে আমি একবার পজিটিভে উঠবো, একবার নেগেটিভে যাব।
এরপরে আবার 1 আসলে তাহলে ওটা পজিটিভে যাবে, আবার 1 আসলে সেটা নেগেটিভে যাবে, বাট জিরোর ক্ষেত্রে সবসময় জিরোতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এএমআই, অল্টারনেট মার্ক ইনভার্সন। আমার 1 আসলে আমি হচ্ছে একবার পজিটিভে যাব, একবার নেগেটিভে যাব, জিরো থাকলে সবসময় সেটা জিরোতেই থাকবে। তো এরপরে আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে বাইপোলারের, সেটা হচ্ছে সুডো টার্নারি। সো এখানে যেটা হয় যে যেটা 1 বিটটাকে হচ্ছে সবসময় জিরো ভোল্টেজ দেওয়া হয়, অর্থাৎ 1 যদি আসে তাহলে আমি সেটাকে সবসময় জিরো ভোল্টেজ রাখবো, আর জিরোটাকে আমি হচ্ছে অল্টারনেট করবো। দেখেন, যেমন এখানে জিরো আসছে, শুধু প্রথমটা পজিটিভ, এরপরে আবার জিরো আসছে, এটা নেগেটিভ, এরপরে আবার জিরো আসছে, এটা পজিটিভ। 1 থাকলে সবসময় ভোল্টেজ জিরো রাখবো, এবং জিরো থাকলে নেগেটিভে রাখবো। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে বাইপোলার। বাইপোলার নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? মাল্টি লেভেলগুলি আমি স্কিপ করে যাচ্ছি, আমরা হচ্ছে এটা দেখি, মাল্টি ট্রানজিশন। এই জিনিসটা ইম্পর্টেন্ট অনেক। মাল্টি ট্রানজিশন MLT3 স্কিম। সো MLT3 স্কিম কীভাবে কাজ করে? সো আমরা হচ্ছে উপরে যেগুলো দেখছি সেখানে আমাদের দুইটা ট্রানজিশন রুল ছিল। আমরা বাইপোলার যদি দেখেন অথবা বাইফেজ যদি দেখেন, এই দুইটা সবসময় দুটা ট্রানজিশন রুল ছিল। দুটা ট্রানজিশন রুল যেমন এখানে যদি দেখি, একটা হচ্ছে যে জিরো থাকলে মাঝে দিয়ে, যেমন বাইফেজে আমরা দেখছি জিরো থাকলে মাঝে দিয়ে একটা এক্সচেঞ্জ হবে, বা বাইফেজ ম্যানচেস্টারে জিরো থাকলে এটা হবে, 1 থাকলে এটা হবে। এইটাতেও জিরো থাকলে এটা হবে, 1 থাকলে এটা হবে। এই ক্ষেত্রেও সেম, জিরো থাকলে এটা হবে, 1 থাকলে এটা হবে। সো এরকম দুইটা রুলে আমরা বেসিসে আমরা দেখছি, বাট মাল্টি ট্রানজিশন MLT3 স্কিমে আমাদের তিনটা ট্রানজিশন রুল আছে। সো তিনটা ট্রানজিশন রুল বলতে যেটা বোঝায় যে আমার আগের বিট কী ছিল তার সাথে একটা ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, আগের বিট কী ছিল তার বেসিসে আমি সিগনালে কিছু একটা করব। সো এইখানে আসলে সিঙ্ক্রোনাইজেশনটা মাচ মোর মানে অ্যাকিউরেট হয়। ঠিক আছে, এখানে ক্লকের ক্লক সিঙ্ক্রোনাইজড হওয়া বা হচ্ছে অন্যান্য কোনো একটা ডিলে হওয়া, কোনো মিডিয়ামের কোনো একটা ডিলে হওয়া, এই জিনিসগুলো প্রপার বেটার হ্যান্ডেল করতে পারে মাল্টি ট্রানজিশন। কেন করতে পারে এটা দেখলেই বুঝবেন। সো এখানেও আমাদের তিনটা লেভেল থাকে, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, জিরো ভোল্টেজ, আর হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এবং তিনটা ট্রানজিশন রুল থাকে। তিনটা ট্রানজিশন রুল কী কী? ইফ দ্য নেক্সট বিট ইজ জিরো, দের ইজ নো ট্রানজিশন। সো আমার নেক্সট বিট যদি জিরো থাকে, কোনো ট্রানজিশন করবো না। If the next bit is 1 and the current level is not 0, the next level is 0. অর্থাৎ নেক্সট বিট 1 এবং কারেন্ট লেভেলও 1। সো এটার কীরকম এক্সাম্পল হতে পারে? সো নেক্সট বিট হচ্ছে 1, বাট কারেন্ট লেভেল ইজ নট 0। কারেন্ট লেভেল যদি নট 0 হয় তার মানে কি বোঝায়? সেটা আসলে 1। সো নেক্সট বিট ইজ 1, নেক্সট বিট হচ্ছে 1, যেমন এখানে আসি, নেক্সট বিট ইজ 1 অ্যান্ড কারেন্ট লেভেল ইজ নট 0, মানে কারেন্ট লেভেলটা আসলে 1। সেই ক্ষেত্রে আমি নেক্সট লেভেল ধরবো 0। একটু বইয়ে চলে যাই। এই যে এখানে একটা ট্রানজিশন স্টেট বোঝানো আছে। সো আমার হচ্ছে নেক্সট বিট 1, বাট আমি আসি হচ্ছে 0-তে। সো নেক্সট বিট 1, আমি কারেন্টলি আসি হচ্ছে 0-তে, সরি কারেন্টলি আসি হচ্ছে 1-এ।
তাহলে হচ্ছে আমার নেক্সট লেভেলটা 0 হবে। আরেকটা কি, নেক্সট লেভেল হচ্ছে নেক্সট বিট হচ্ছে 1 এবং কারেন্ট লেভেল হচ্ছে 0। তাহলে নেক্সট লেভেল ইজ দ্য অপোজিট অফ দ্য লাস্ট নন জিরো লেভেল। অর্থাৎ আমি হচ্ছে আচ্ছা এখান থেকে দেখি তাহলে বেটার বোঝা যায়। সো নেক্সট লেভেলটা হচ্ছে 0। সো আমি হচ্ছে এখানে 1-এ আসি। সো 1-এ আসি এবং হচ্ছে আচ্ছা এখান থেকে দেখি শুরু থেকে। নেক্সট বিট ইজ 0, there is no transition. Next bit is 1 and the current level is 0. The next level is the opposite of the last non-zero level. So এখানে আসি, আমার নেক্সট লেভেল হচ্ছে, নেক্সট বিট হচ্ছে 1 এবং কারেন্ট লেভেল হচ্ছে 0। তাহলে নেক্সট লেভেল যেটা সেটা হবে হচ্ছে অপোজিট অফ দ্য লাস্ট নন জিরো লেভেল। সো লাস্ট তো নন জিরো লেভেল নাই, সো আমি ধরলাম এটাকে পজিটিভ। আচ্ছা, তো এইবার হচ্ছে নেক্সট লেভেল হচ্ছে 0, নেক্সট বিট ইজ 0। সো নেক্সট বিট যদি 0 হয় তাহলে কোনো ট্রানজিশন নাই। সো অপোজিট যদি বলে কোনো আগের কোনো কিছু, আমি অবশ্যই আমি শুরুতে হচ্ছে ডিফল্ট একটা ধরে নিই যে পজিটিভ হবে। আচ্ছা, সো নেক্সট বিট ইজ 0, তাহলে কোনো ট্রানজিশন নেই। আচ্ছা, ট্রানজিশন করলাম না, তো এখানে 1 ছিল, 1-এর পরে আমি এইটাকেও পজিটিভ ভোল্টেজ রাখলাম 0-তে। আচ্ছা, তো এখন নেক্সট বিট ইজ 1 অ্যান্ড দ্য কারেন্ট লেভেল ইজ 0। নেক্সট লেভেল ইজ দ্য অপোজিট অফ দ্য লাস্ট নন জিরো লেভেল। সো নেক্সট বিট হচ্ছে 1 এবং কারেন্ট লেভেল 0, তাহলে এটা কি হবে, লাস্ট লাস্ট নন জিরো লেভেল। লাস্ট নন জিরো লেভেল আমার কোনটা, লাস্ট নন জিরো লেভেল হচ্ছে আমাদের যেটা। লাস্ট নন জিরো লেভেল যদি আমার পজিটিভ হয় তাইলে হচ্ছে আমি তাইলে নেগেটিভে চলে যাব। টিপিক্যাল কেসটা হচ্ছে আমাদের আচ্ছা, টিপিক্যাল কেসটা আমরা অ্যাভয়েড করি। হ্যাঁ, টিপিক্যাল কেসটা কথা এখানে বলা হচ্ছে না, এখানে যেটা ওয়ার্স কেস সেই ওয়ার্স কেসটা দেখি। সো দেখেন, আমার যদি হচ্ছে টানা 1 আসে, টানা 1 আসলে সেক্ষেত্রে কী হবে এটা দেখি। সো নেক্সট লেভেল, নেক্সট বিট হচ্ছে 1, কারেন্ট বিট হচ্ছে 1। তাই যদি হয় তাহলে হচ্ছে আমি নেক্সট লেভেলকে 0 করে দিব, এই যে তারা এখানে 0 করে দিল। তারপরে হচ্ছে নেক্সট বিট 1 অ্যান্ড দ্য কারেন্ট লেভেল ইজ নট 0, নেক্সট লেভেল ইজ 0।
আচ্ছা, এই জিনিসটা আমি হচ্ছে একটু 1 মিনিট সময় নিচ্ছি। আপনাদেরকে হচ্ছে একটা টাস্ক দিই ইন দ্য মিন টাইম। আপনাদের কাজ হচ্ছে বিএলসিতে হচ্ছে একটা কাজ দিচ্ছি। উইক 4-এ চলে যান, উইক 4-এর ওপেন ডিসকাশন। উইক 4-এ আমি হচ্ছে একটা বিট স্ট্রিম দিব, সেই বিট স্ট্রিমটাকে আপনারা সিগন্যালে কনভার্ট করবেন দুইটা ফরম্যাটে। একটা হচ্ছে বাই ফেজ ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এটা আঁকবেন, খাতায় আঁকবেন, একে সিগন্যালটা ছবি দিবেন। সো আমি একটা বিট স্ট্রিম প্রথমত হচ্ছে বাই ফেজ ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, সেকেন্ডলি হচ্ছে বাইপোলার বাইপোলার সুডো টার্নারি। একটু ছোট করে দিই বিটটা। এই টাস্কটা সবাই একটু করে ফেলেন। আমি ইন দ্য মিন টাইম আমি হচ্ছে MLT3 বুঝাই আমি হচ্ছে ক্লাস ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা সবাই করে খাতায় ড্র করে সিগন্যালটা ড্র করে এখানে ডিসকাশনে দিয়ে দিবেন, আমি চেক করে সেই অনুযায়ী অ্যাটেন্ডেন্স দিব। তো MLT3 স্কিম যেটা, সেটাই চলে আসি। তো MLT3 স্কিমে এই 3টা রুল অ্যাপ্লাই হয়। সেটা হচ্ছে যদি নেক্সট বিট 0 থাকে তাহলে নো ট্রানজিশন, সো 0 থাকলে যা আছে তাই। নেক্সট বিট 1 থাকে আর কারেন্ট লেভেল হচ্ছে যদি 0 না থাকে তাইলে হচ্ছে নেক্সট লেভেল 0। আচ্ছা, তো এটার এক্সাম্পল যদি দেখি, সো নেক্সট বিট হচ্ছে 1। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কারেন্ট লেভেল বলছে, কারেন্ট বিট বলেনি। ঠিক আছে, তাহলে দেখা যাক আমরা হচ্ছে যদি একটু নিজেরা আঁকি MLT3 দিয়ে, আমরা এই যে এইখানে ডিসকাশনে যে বিট স্ট্রিমটা দিছি সেই বিট স্ট্রিমটা আঁকি। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমাদের আছে 1, তো আমরা হচ্ছে এই যে আমাদের তো এই যে এখানে আমরা একটা টাইম পিরিয়ড ধরি,
এই যে এই স্কোয়ার বক্সগুলোকে আমরা একটা করে টাইম পিরিয়ড ধরি, সেই ক্ষেত্রে ধরলাম আমার আসছে হচ্ছে এখানে 1, সো 1 আসছে। 1-এর ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, সো ইনিশিয়ালি যদি শুধু 1 আসে এবং আমার যেহেতু কোনো লেভেল নাই, ইনিশিয়ালি 1 আসলে আমি সেখানে জাস্ট পজিটিভ ভোল্টেজ ধরে নিব। তো ধরলাম এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ প্লাস ভি, এটা হচ্ছে আমার 0 ভোল্টেজ, এবং এটা হচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ মাইনাস ভি। তো ইনিশিয়ালি যদি আসে আমি ধরে এটা পজিটিভ ভোল্টেজ ধরে নিব, তাই পুরোটা আমার পজিটিভ ভোল্টেজ। তো দেখেন নিয়মটা কি বলে। নিয়মটা বলতেছে যে আমার নেক্সট বিট হচ্ছে 1, কারেন্ট লেভেল হচ্ছে নট 0, সো নেক্সট বিট আমার হচ্ছে আবার আসছে 1, সো নেক্সট বিট 1 আসছে। কারেন্ট লেভেল আমার কত দেখেন, কারেন্ট লেভেল কি আমার 0? কারেন্ট লেভেল কোনটা? লেভেল হচ্ছে এই যে সিগন্যালের লেভেল। নেক্সট মানে কারেন্ট বিট কি সেটা বিষয় না, সিগন্যালের লেভেল হচ্ছে আমার কারেন্টলি পজিটিভ, তাই না, ভোল্টেজ। সো সেই ক্ষেত্রে আমি কি করব? কারেন্ট লেভেল যেহেতু পজিটিভ নট 0, তাহলে নেক্সট লেভেল আমার 0। সো নেক্সট লেভেলে আমি সেটাকে কমায় 0-তে নিয়ে যাব, 0-তে নিয়ে গেলাম। এরপরে আসি নেক্সট লেভেল, নেক্সট বিট হচ্ছে 1 এবং কারেন্ট লেভেল হচ্ছে 0। সো নেক্সট বিট আমার ধরলাম 1, কারেন্ট লেভেল হচ্ছে আমার 0। সো কারেন্ট লেভেল এই যে আমার দেখেন কারেন্ট লেভেল, আমি এই যে এখানে আছি কারেন্ট লেভেলে, সিগন্যালের লেভেলে। সো এটা হচ্ছে আমার কারেন্ট লেভেল, তাহলে 0। সেই ক্ষেত্রে আমি কি করব? নেক্সট লেভেল ইজ দ্য অপোজিট অফ দ্য লাস্ট নন জিরো লেভেল। সো লাস্ট নন জিরো লেভেল কোনটা আমার? লাস্ট নন জিরো লেভেল হচ্ছে আমার এটা, এখানে পজিটিভ ছিল। সো লাস্ট নন জিরো লেভেলের অপোজিটে আমার যাইতে হবে। সো লাস্ট নন জিরো লেভেল যেহেতু পজিটিভ ছিল, আমি এবার নেগেটিভে যাব। ঠিক আছে, এরপরে আমার আসলো হচ্ছে আবার যে আমি যেটা ধরছিলাম বিট, সেটাই চলে যাই, 3টা 1 তারপরে 2টা 0। তো এখন আমার নেক্সট বিট তাহলে 0। 0-র জন্য সবচেয়ে সিম্পল রুল, নেক্সট বিট যদি 0 হয় তাহলে নো ট্রানজিশন। 0-র জন্য আমি কখনো ট্রানজিশন করব না। সো 0-র জন্য আমি জাস্ট কারেন্ট যে সিগন্যাল লেভেল সেটাকে এক্সটেন্ড করব। এরপর ধরলাম আরেকটা 0 আসছে, আমি আবারও এটাকে এক্সটেন্ড করব। এবার আবার 1 আসছে। হ্যাঁ, তো এবার দেখেন আবার 1 আসছে। তো 1 আসলে এবার আমি আবার রুলসে চলে যাব। নেক্সট বিট হচ্ছে 1 অ্যান্ড কারেন্ট লেভেলটা কি 0? কারেন্ট লেভেল আমার কত? কারেন্ট বিট আমার 0, বাট বিটের কথা কিন্তু বলেনি। কারেন্ট লেভেল কোনটা? এই যে এটা। কারেন্ট লেভেল আমার 0 না, নেগেটিভ, পজিটিভ না বাট নেগেটিভ, সো নট 0। সো 0 না হইলে আমি কি করব? নেক্সট লেভেল হচ্ছে তাহলে আমার 0। সো নেক্সট লেভেল আমার 0-তে নিয়ে যাব। নেক্সট লেভেল 0-তে নিয়ে গেলাম, এই। তো দেখেন আমার 0-র ক্ষেত্রে রুলটা খুবই সিম্পল। 0-র ক্ষেত্রে আমি কোনো ট্রানজিশন করব না। 1-এর ক্ষেত্রে কি করব? 1-এর ক্ষেত্রে আমি লাস্ট
যদি যদি উপরে থেকে থাকি তাহলে নিচে যাব, আর লাস্টে যদি আমি উপরে উঠে থাকি তাহলে আমি নিচে যাব, আর লাস্টে যদি আমি নিচে নেমে থাকি তাহলে আমি উপরে যাব। যেমন এখানে যদি আবার 1 আসে তাহলে এবার আমি আবার উপরে যাব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আবার 1 আসছে তাই উপরে যাব। সো এখানে আসলে রুলসটা পড়তে গেলে একটা করে জায়গায় কনফিউশন তৈরি হয় যে নেক্সট লেভেল বা কারেন্ট লেভেল, লেভেল হচ্ছে ভোল্টেজের লেভেল। ঠিক আছে, অনেকের হয়তো একটু কনফিউশন হতে পারে যে আমার নিজের এটা নিয়ে কনফিউশন হয়েছিল, লেভেল বলতে হয়তো বিট বুঝাচ্ছে। সো লেভেল বলতে বিট বুঝাচ্ছে না, লেভেল বলতে বুঝাচ্ছে যে মানে ভোল্টেজ এখন কই আছে। ভোল্টেজ যদি পজিটিভে থাকে আমি নিচে জিরোতে যাব, জিরোতে যদি থাকে তাহলে আমি দেখবো লাস্ট কই ছিল, লাস্ট পজিটিভে ছিল তাহলে আমি নেগেটিভে যাব। সো 1 এইভাবে ট্রানজিশন করবে, জিরোতে কোনো ট্রানজিশন হবে না। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার MLT3 স্কিম। তো আমি লাইন কোডিং শেষ করে ফেললাম। বিট কোডিং, সরি ব্লক কোডিং আমাদের থেকে আমি প্রশ্ন করবো না, আমি স্কিপ করতেছি ব্লক কোডিংটা। আর উইক 4 লেসন 2-তে আমাদের এখানে ডেটা ট্রান্সমিশন মোডটা আমি একটু টাচ করে যাই। ডেটা ট্রান্সমিশন মোডে ডেল্টা মডুলেশন বা এই উপরের টপিকগুলো থেকে কোয়েশ্চেন করবো না, আমরা কোয়েশ্চেন করবো শুধু ট্রান্সমিশন মোড থেকে। ট্রান্সমিশন মোড হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে প্যারালাল মোড। সো এখানে যেটা হয় যে একই সাথে মাল্টিপল বিটস সেন্ড হয় প্যারালাল ট্রান্সমিশনে। তো এন বিটস নেওয়া হয়, নিয়ে একই সাথে এনটা বিট সেন্ড হয়, রিসিভ হয়, এবং এই একই সাথে এনটা বিট থেকে একটা মিনিং জেনারেট হয় বা একটা মেসেজ এন বিটের মাধ্যমে পাস হয়। ঠিক আছে, আরেকটা হতে পারে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনে সিঙ্গেল বিট বাই বিট আকারে ট্রান্সমিশন হয়। তো সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে টোটাল তিনটা টাইপ আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। সো এগুলো হচ্ছে আপনারা একটু ডিটেলসে দেখবেন। এইখানে আমি খুবই স্ট্রংলি সাজেস্ট করব বইয়ের পার্টটা দেখবেন, তাহলে আপনাদের লিখার কোয়ালিটিটা বেটার হবে। সো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলোর কী কী ফিচার আছে একটু বই থেকে দেখবেন। এই যে আমাদের ডেটা কমিউনিকেশনের নেটওয়ার্ক, এই বইটা। সো বইটায় চলে যাই। পিসিএম এগুলো নাই, পিসিএম ডিএম এগুলো বাদ। সিরিয়াল ট্রান্সমিশনে অ্যাসিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাসে আমরা যেটা করি, আমরা একটা স্টার্টিং বিট পাঠাই আর একটা স্টপ বিট পাঠাই, এবং মাঝখানে হচ্ছে একটা কিছু সংখ্যক আমরা বিট পাঠাই যেটা একটা বাইটকে বোঝে। যেমন যেমন হচ্ছে এখানে আমরা একটা বাইট পাঠালাম, সেখানে একটা স্টার্টিং বিট আছে, একটা স্টপ বিট আছে। সো রিসিভার সেই স্টার্টিং বিটটা পায়, স্টার্টিং বিটটা পেয়ে বুঝে যে আমি এখন একটা বাইট রিসিভ করবো। সেই এরপরে যে সব বিটগুলি রিসিভ করে সেগুলো থেকে সে বুঝে যে আচ্ছা এই বিটগুলো দিয়ে একটা বাইট বোঝানো হলো, এবং ফাইনালি একটা স্টপ বিট পায়। সেই স্টপ বিটটা পেয়ে সে বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে, সেন্ডারের এই বাইটটা পাঠানো শেষ, তাহলে আমি ওয়েট করব, ওয়েট করে নেক্সট যে বাইটটা পাঠাবে সেটার জন্য ওয়েট করব। ঠিক আছে, সো বিটসগুলা সিঙ্ক্রোনাইজড, তবে বাইটসগুলা সিঙ্ক্রোনাইজড না। সো এই সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমার এই স্টার্ট বিট স্টপ বিটের একটা কনসেপ্ট আছে, যেগুলোকে দিয়ে ইউজ করে রিসিভার বুঝতে পারে যে এই বাইটটা, এই একটা বাইট আসলো, এই বাইটটা এই জিনিস বোঝাচ্ছে। সিঙ্ক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশনে যেটা হয়, ডিরেক্টলি বিট বাই বিট সেন্ড হয়। ঠিক আছে, ডিরেক্টলি বিট বাই বিট সেন্ড হয়, এবং এটা একদম অ্যাজ ইজ পাঠানো হয়, ফ্রেমে যা আছে সেটাই পাঠানো হয়। রিসিভার পুরা এই স্ট্রিমটাকে নিয়ে, পুরা এত বড় একটা বিটের স্ট্রিমটাকে নিয়ে সে আটটা আটটা করে ধরে নিই যে আটটা আটটা করে ফ্রেম হিসাবে ভাগ করতেছে, সেভাবে করে রিসিভার সেখান থেকে ভাগ করে। সেখানে কোনো স্টপ বিট আর স্টার্ট বিট দিয়ে সেই জিনিসটাকে ম্যানেজ করা হয় না। আর আইসোক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশনের যে ফিচার সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে লাইভ ব্রডকাস্টের জন্য, যেখানে একটা ফিক্সড রেট সবসময় মেনটেন করা হয়।
তো এখানে এই টপিকগুলোতে স্লাইডের কন্টেন্টটা বেশি শর্ট, যেহেতু এখানে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে অনেক একটু ডেপথে লেখা ইম্পর্ট্যান্ট। সো আমি স্ট্রংলি সাজেস্ট করবো এই টপিকগুলো একটু বই থেকে দেখবেন। ট্রান্সমিশন মোডস, প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন। সো এই পার্টটা 4.3, এটা এই পার্টটা বই থেকে দেখবেন। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এই আইসোক্রোনাস ট্রান্সমিশন পর্যন্ত। সো চ্যাপ্টার এই 4.3, বইয়ের 4.3 এই পার্টটা হচ্ছে বই থেকে ভেরি স্ট্রংলি সাজেস্টেড, এই পার্টগুলো বই থেকে পড়ে আসবেন। ঠিক আছে, তাহলে সিলেবাস কমপ্লিট, আপনাদের সাথে মিড টার্মে দেখা হবে। ইন দ্য মিন টাইম আপনাদের যে অ্যাটেন্ডেন্স দিব, আপনারা কি দিয়েছেন কোনো ডিসকাশন? জি স্যার, দিয়ে দিছি স্যার। আচ্ছা, একজনেরটা দেখি। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার 0, সরি এখানে আচ্ছা, কে কনফিডেন্ট যে হইছে তারটা? স্যার আমারটা তো মনে হয়েছে, যদি ওর নাও হইতে পারে। আপনারটা কোনটা? স্যার নিলয় জ্যোতি সানা। নিলয় জ্যোতি সানা। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। আইডিয়াটা কি, কিভাবে করছেন বলেন তো? আমরা একটু ব্যাক করি যে এখানে কিভাবে ছিল। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের নিয়ম কি? যদি হচ্ছে আমার নেক্সট বিট যদি আমার 0 হয়, এটা বইয়ে এটা বোঝা যায়। আচ্ছা, এই টাইপের কিছু প্রবলেম হচ্ছে এখানে বইয়ে আছে। এই বইটার মধ্যে এরকম কিছু প্রবলেম আছে, যেমন বিট দিয়ে দিয়ে কীরকম হবে। এই জিনিসগুলো খুবই স্ট্রংলি সাজেস্টেড, প্র্যাকটিস করে আসবেন মিড টার্মের জন্য। তো আমরা যদি একটু পরে যাই, এই যে এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। নিয়মটা হচ্ছে যে আমার নেক্সট বিট যদি 1 হয়, তাহলে আমি মাঝখানে কোনো ট্রানজিশন করবো না। যেমন 1 আছে, তাহলে মাঝখানে ট্রানজিশন করবো না। যদি 0 থাকে, দেখেন আমি মাঝে জোর করে একটা ট্রানজিশন করাবো। আর 0 থাকলে, অর্থাৎ 0 থাকলে এই যে টাইম পিরিয়ডের গ্যাপের মধ্যে, দুইটা টাইম পিরিয়ডের গ্যাপের মধ্যে আমি একটা ট্রানজিশন করাবো। মাঝে অলওয়েজ ট্রানজিশন হবে, টাইম পিরিয়ড চলাকালীন, অর্থাৎ একটা বিটের ভিতরে, একটা বিট পাস হওয়ার মধ্যে অবশ্যই ট্রানজিশন হবে। তবে দুইটা বিটের মাঝখানে আমি শুধুমাত্র ট্রানজিশন করব যদি 0 হয়। সুতরাং প্রথমে হচ্ছে ধরলাম 3টা 1 আছে। সো 1 থাকলে মাঝে কিন্তু ট্রানজিশন হবে না। আপনারটা বোঝা যাচ্ছে না তো? আপনারটা হয়নি। জি স্যার, স্যার আমারটা একটু চেক করবেন। স্যার স্যার আপনি ভুল গেছে স্যার। আপনারটা হয়নি। স্যার আমারটা একটু চেক করবেন। হ্যাঁ, আপনার আপনারটা কি নাম? স্যার নোমান আল বাঁধন। নোমান আল বাঁধন।
1 1 1 সো 1 এর ক্ষেত্রে কি হবে 1 এর ক্ষেত্রে আপনি আপনার টাইম পিরিয়ডগুলো কোথায় এটা স্যার একটু তাড়াতাড়ি করছি তো জন্য স্যার ইয়ে হয়েছে। হয়নি তো টাইম পিরিয়ডের মধ্যে ট্রানজিশন হয়নি হয়নি এটা হয়নি কেউ পারছেন ঠিক মতো না পারলে কারো যদি আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা থাকে সেটা কোয়েশ্চেন করবেন দরকার হলে আরেকবার বোঝাবো কিন্তু আপনারা তো কেউই পারেননি মিড টার্মে কীভাবে পারবেন এটা তো আসবে আচ্ছা আমি করে দেখাই সো দেখেন ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের রুল হচ্ছে দের ইজ অলওয়েজ দ্য ট্রানজিশন অ্যাট দ্য মিডল অফ দ্য বিট অর্থাৎ বিটের মাঝে অবশ্যই ট্রানজিশন হবে but the bit values are determined at the beginning of the bit. If the next bit is 0, there is a transition. If the next bit is 1, there is none. So এটা আমরা করছি হচ্ছে MLT3 এরপরে আমরা এখানে আসি আচ্ছা সো ধরলাম এই যে এগুলো হচ্ছে টাইম পিরিয়ড এই স্কোয়ার বক্সগুলো হচ্ছে টাইম পিরিয়ড তো আমার হচ্ছে ইনিশিয়ালি আসতেছে 1 সো 1 থাকলে আমি এখানে ট্রানজিশন করব না এটা একটা টাইম পিরিয়ড আবারও 1 আসছে সো 1 থাকলে আমি শুরুতে ট্রানজিশন করব না সো ট্রানজিশন না করলে আমার সিগন্যালটা কেমন হবে 1 এর মাঝখানে কিন্তু আমার ট্রানজিশন হবে অর্থাৎ এই যে এখানে হাফ এসে এখান থেকে একটা ট্রানজিশন করে আমি উপরে উঠে গেলাম এটা হচ্ছে আমার ধরলাম লেভেল 2 ভোল্টেজ হ্যাঁ এটা হচ্ছে ধরলাম ভোল্টেজ লেভেল 2 এটা হচ্ছে লেভেল 1 দুইটা লেভেল আছে সো দেখেন আমার আবারও 1 আসছে সুতরাং এই যে এই টাইম পিরিয়ডটার মাঝখানে আমি ট্রানজিশন করব না অর্থাৎ তাইলে আমার 1 বিটের মধ্যে এখানে একটা এসে ট্রানজিশন হবে তারপরে আবারও 1 আসে সো আমি আবারও এই যে বিটের দুইটার যে গ্যাপ দুইটা বিটের মাঝখানে আমি ট্রানজিশনটা করব না বিটের মধ্যে এসে আমি এখান পর্যন্ত এসে আবার ট্রানজিশন করব অর্থাৎ বিটের মাঝখানে আমি অলওয়েজ ট্রানজিশন করব বিটের মাঝখানে আমি ট্রানজিশন বাদ দিব না এরপরে ধরলাম 0 আসছে এরপরে বোধ হয় যে 0ই দেওয়া ছিল হ্যাঁ 0 দেওয়া থাকলে আমি বিটের মাঝখানে ট্রানজিশন করব ঠিক আছে বিটের মাঝখানে ট্রানজিশন করব বিটের মধ্যখানেও ট্রানজিশন বিট চলাকালীন রানিং ওই অবস্থায়ও আমি একটা ট্রানজিশন করব সো এবার হচ্ছে যদি 1 আসে তাইলে কি করব বলেন কেউ একজন পারবেন কেউ স্যার ওয়ানের মাঝামাঝি হবে হ্যাঁ সো 1 আসলে আমি এই টাইম পিরিয়ডের যে দুইটা বিটের মাঝখানে আমি এই জায়গায় ট্রানজিশন করব না তাহলে আমি 1 এর মাঝামাঝি এসে তারপরে একটা ট্রানজিশন করব তো এবার যদি আমার 0 আসে সেক্ষেত্রে কি করব ট্রানজিশন করবো স্যার তাহলে ট্রানজিশন করব বিটের মাঝখানে করব সো দুই রকম ট্রানজিশন হয় একটা হচ্ছে দুইটা বিটের মাঝখানে একটা হচ্ছে একটা বিটের মাঝখানে
সো দুইটা বিটের মাঝখানে ট্রানজিশন করব যদি পরেরটা 0 আসে, আর একটা বিটের মাঝখানে করব অলওয়েজ। সো এটাকে কি বলে? এটাকে বলে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। এই জিনিসগুলো আপনাদের পারা লাগবে। হ্যাঁ, আমি অনেক কিছু কমাই দিছি, বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি কঠিন সেই পার্টটাই কমাই দিছি, সেটা হচ্ছে মাল্টি ট্রানজিশন। সেটা ছিল সবচেয়ে কঠিন, সেই জিনিসটা বাদ দিয়ে দিছি। সুতরাং যে অল্প 3-4টা আছে সেই 3-4টার মধ্যে থেকেই দিব। এগুলো যদি না পারেন তাহলে হচ্ছে কিন্তু আর কিছু করার নেই, আমি আর কোনোভাবে আপনাদের হেল্প করতে পারবো না। সো 1 আসলে, আবার যদি 1 আসে, মাঝে কোনো ট্রানজিশন হবে না, মানে দুই বিটের মাঝখানে ট্রানজিশন হবে না, এই 1-এর মাঝে এসে ট্রানজিশনটা হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কি যেন দিছি, বাইপোলার সুডো টার্নারি। বাইপোলার সুডো টার্নারিতে কি হয় দেখেন, 0 থাকলে হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো বেসিক্যালি 1 যখন থাকে তখন হচ্ছে আমি সবসময় ভোল্টেজ 0 রাখবো। 0 থাকলে হচ্ছে আমি একবার পজিটিভ করব, পরের বার আবার নেগেটিভ করব, আবার পরের বার পজিটিভ করব, আবার পরের বার নেগেটিভ করব। সো যদি আমি আঁকি এটা, 1 থাকলে যদি আমার এখানে, যেহেতু আমার এখানে 1 আছে শুরুতে, 1 থাকলে আমার ভোল্টেজ অলওয়েজ 0-তে থাকবে। আবারও 1 আসছে, তাও 0-তেই থাকবে। আবারও 1 আসছে, 0-তেই থাকবে। এবার 0 আসছে, ভোল্টেজ পজিটিভ। আবারও ধরলাম 0 আসছে, এবার হচ্ছে নেগেটিভ। সো এবার হচ্ছে সরাসরি পজিটিভ থেকে নেগেটিভ। আবার 1 আসছে, এবার 1 আসছে, 1 থাকলে এটা খুব ইজি, তাইলে এবার 0। আবার 0 আসছে, 0 আসলে দেখেন লাস্ট কি ছিল, লাস্ট নেগেটিভ ছিল এর আগে, নন জিরোতে নেগেটিভে আসছি, তাহলে 0-তে আসলে এবার পজিটিভে যাব। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের সুডো টার্নারি। আপনাদের তো কারোই হয় নাই, পরীক্ষায় কীভাবে পারবেন? এগুলো প্র্যাকটিস করবেন স্যার ভালো এটা করে। হয়েছে আমার। এটা হয়েছে তাই না? দেখে দিই একটু, আইডি কত, আইডি কি, এই যে নাম কি? স্যার এটাই। এটাই, আচ্ছা, সুডো টার্নারি। হ্যাঁ, এটা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যারা যারা পারছেন তাদের অ্যাটেন্ডেন্স দিব শুধু। বাকিরা মধ্যে ক্লাসেই নাই নাকি? স্যার আমরাও তো দিয়ে দিছি স্যার, কষ্ট করে না হইলেও চেষ্টা তো করছি স্যার, আমাদেরটাও দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, মানে যারা অ্যাটেম্প নিছে তাদেরটা দিব, কিন্তু যারা ক্লাসেই নেই তাদেরটা কেমনে দিব বলেন? কেউ কি আসেন এরকম দিতে পারেন না কিন্তু ক্লাস ফলো করতেছেন? স্যার জি ক্লাসে স্যার। আসছি কিন্তু আমি করতে ক্লাসে পারিনি। ছিলাম বাট স্যার দিতে পারিনি। আচ্ছা, অ্যাটেম্প নেন নেই, প্রশ্ন করেন নেই, কোনো রেসপন্স নেই? স্যার আমার এক সময় হচ্ছে 2টা ক্লাস চলছিল আর কি। স্যার আপনার ক্লাসটা ছিল, আরেকটা ক্লাসও ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপাতত অ্যাটেন্ডেন্স দিয়ে দিব সবারই, তবে হচ্ছে পরে হচ্ছে আমি আবার কখনো ইয়ে করব, মাঝে মধ্যে আমি আবার রিপিট করব। সো রিপিট করে তখন যদি দেখি যে হচ্ছে কারো ডিসকাশন নাই, তখন কিন্তু আমি অ্যাটেন্ডেন্স কেটে দিতে পারি। সো অবশ্যই যারা করেন নাই, এই যে এখানে ইয়েতে দেওয়া আছে ডিসকাশনে, আমার টাস্ক তো দেওয়াই আছে,
যেহেতু ফলো করেন নাই, এটা এখন পরে নিজেরা আবার চেষ্টা করবেন, চেষ্টা করে ডিসকাশনে দিয়ে রাখবেন। ডিসকাশনে না পেলে আমি পরে কখনো অ্যাটেন্ডেন্স কেটে দিতে পারি, সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না আপনার। ঠিক আছে, আচ্ছা স্যার। এটা র্যান্ডম, যে কোনো দিন যে কোনো ক্লাসের ক্ষেত্রে আমি এটা করবো। সো এটা হচ্ছে, আমি অ্যাটেন্ডেন্স এখন দিয়ে দিলেই পেয়ে যাবেন, বিষয়টা এমন হবে না।